দেখো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই শতকরা সংযুতি এটা নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। এখন স্থূল সংকেতটা কি জিনিস? স্থূল সংকেত হলো একটা যৌগে যে সকল মৌল থাকে ওই মৌলগুলির পরমাণুর অনুপাতটি হচ্ছে স্থূল সংকেত। আমি আবারও বলি, কোনো যৌগে যে সকল মৌল থাকে, মৌলগুলির পরমাণু থাকে না, ওই পরমাণুগুলির অনুপাতটাই তার স্থূল সংকেতকে নির্দেশ করে। ঠিক আছে? যেমন দেখো সবাই, যেমন আমার জানা আছে, লেখো সবাই সবাই লেখো। যেমন গ্লুকোজের লেখো আণবিক সংকেত কি? C6H12O6। তার মানে গ্লুকোজে কি আছে? কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। কার্বন পরমাণু কটা আছে? 6টা। হাইড্রোজেন কটা? 12টা। অক্সিজেন কটা? 6টা। তাহলে এই যে 6, 12, 6 এই যে পরমাণুগুলি, এদের অনুপাতটা দিয়ে যে সংকেতটা হবে ওইটাই হবে গ্লুকোজের স্থূল সংকেত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তুই লেখো, সুতরাং গ্লুকোজে দেখো, অতএব গ্লুকোজে দেখো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এই তিনটা মৌল আছে তো। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু অনুপাত, অক্সিজেনের পরমাণুর অনুপাত কত বলো? কার্বন পরমাণু কটা আছে? 6টা। তাহলে 6 অনুপাত হাইড্রোজেন কটা আছে? 12টা। 12 অনুপাত অক্সিজেন পরমাণু কটা আছে এখানে? 6টা। তাহলে 6, 12, 6। যদি আমি এদেরকে কমিয়ে ফেলি, ছোট করে ফেলি, অর্থাৎ 6 দিয়ে সবগুলিকে ভাগ করি, তাহলে 1 অনুপাত 2 অনুপাত 1। 6 দিয়ে ভাগ করলে, সবগুলিকে 6 দিয়ে ভাগ করলাম প্রত্যেকটা রাশিকে, তাহলে অনুপাত জানা থাকলে ওইটাই হচ্ছে স্থূল সংকেত। তাহলে সুতরাং গ্লুকোজের স্থূল সংকেত দেখো, গ্লুকোজের স্থূল সংকেত সমান এই কার্বন কয়টা পরমাণু? 1টা। হাইড্রোজেন অনুপাত 2, তারপর অক্সিজেন কয়টা? 1টা। কথা হচ্ছে অনুপাত 1:2:1। তাহলে C1 কার্বন 1টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। তার মানে কি 1 তো লেখার দরকার নাই, তাহলে CH2O। 1 আর এই 1 গুলি লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত হবে CH2O, আণবিক সংকেত C6H12O6। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে যৌগের আণবিক সংকেত থেকে কিভাবে তার স্থূল সংকেত পরিমাপ করা হয়। এইটা কিন্তু বইয়ের তোমার পিছন দিকে আছে। এটা বলতে আমি বুঝাই, দেখো সবাই, এটা হলো তোমার 125 পেজে আছে, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়, 125 পেজ। ঠিক আছে? তাহলে আমি কিন্তু 125 পেজে পড়াটা এখনই তোমাদেরকে পড়িয়ে দিলাম। কথা বুঝছো? তাহলে আমরা কি জানলাম? যে যৌগের আণবিক সংকেত থেকে কিভাবে তার স্থূল সংকেত নির্ণয় করা হয়। কিভাবে বলবা? যৌগের অনুষ্ঠিত মৌলের পরমাণু, কি মৌল আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। পরমাণু কটা? 6টা, 12টা, 6টা। তাহলে অনুপাত হচ্ছে 6, 12, 6। অনুপাত যেইটা পরমাণু অনুপাত ওইটাই তার স্থূল সংকেতকে নির্দেশ করে। তাহলে স্থূল সংকেত হবে CH2O। এরকম আরেকটা উদাহরণ দিয়ে দেখো সবাই, যেমন সালফিউরিক অ্যাসিড লেখো। সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত হলো H2SO4। এখানে কি মৌল আছে? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তো লেখো, সুতরাং সালফিউরিক অ্যাসিডে
কি কি হাইড্রোজেন, তারপরে কি সালফার ও অক্সিজেনের পরমাণুর অনুপাত কত বলো? বলো হাইড্রোজেন পরমাণু কটা? দুইটা। 2 অনুপাত সালফার পরমাণু কটা? এটা এক আছে মনে মনে, ঠিক আছে। আর অনুপাত অক্সিজেন পরমাণু কটা? 4টা। 4, তাহলে 2 1 4, 2 1 4। এগুলি তো ভাগ জানা কোনো কিছু দিয়ে জানি? জানা। তাহলে যেহেতু অনুপাতটা জানলাম, তাহলে সুতরাং সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত কি হবে বলো? H2SO4, এটি হবে। হাইড্রোজেন 2টা, তাহলে H2। সালফার পরমাণু কটা? একটা, তাহলে S1। আর অক্সিজেন কটা? 4টা, তাহলে O4। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত যা, স্থূল সংকেত তা। এরকম হতে পারে। আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই রকম হয় অনেক যৌগেরই, ঠিক আছে। আণবিক সংকেত যা, স্থূল সংকেত তা। আবার আণবিক সংকেত স্থূল সংকেতের ভিন্নতাও থাকতে পারে। আচ্ছা, আমি আরেকটু উদাহরণ দিই, যেমন বেনজিন। দেখো সবাই, বেনজিন নাম শুনছো সবাই? হ্যাঁ, দেখো বেনজিনের আণবিক সংকেত জানো? বেনজিনের আণবিক সংকেত হলো C6H6। সবাই জানি আমরা। অর্থাৎ বেনজিনে পরমাণু মৌল আছে 2টা, একটা মৌল কার্বন, একটা মৌল হাইড্রোজেন। কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 6টা, ঠিক আছে। লেখো সুতরাং লেখো বেনজিনে কার্বন ও হাইড্রোজেনের পরমাণুর অনুপাত বলো। কার্বন পরমাণু কটা? 6টা। 6 অনুপাত হাইড্রোজেন পরমাণু কটা? তাও 6টা। 6 অনুপাত 6। এটা যদি আমি ছোট করি, 6 দিয়ে ভাগ করি উপরে রাশিকে, তাহলে হবে 1:1। 6 দিয়ে ভাগ করলে, বুঝতে পারছো? এই তাহলে এটা অনুপাত। এখন অনুপাত থেকে কি জানা যায়? অনুপাত থেকে জানা যায় স্থূল সংকেত। সুতরাং বেনজিনের স্থূল সংকেত কত? C1, কার্বন 1, হাইড্রোজেন 1, H1। তার মানে কি CH। 1 গুলি বাদ দিলে হবে CH। তাহলে বেনজিনের স্থূল সংকেত CH আর আণবিক সংকেত হবে C6H6। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখন এই আণবিক সংকেত এবং স্থূল সংকেত যদি পরীক্ষায় পার্থক্য আসে, মূল পার্থক্যটা কি বলতে পারবা? আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মূল পার্থক্যটা কি? আণবিক সংকেত আর হলো স্থূল সংকেত। মূল পার্থক্যটা যদি আমরা দেখি, তাহলে এটা আমরা এটাই বুঝবো যে আণবিক সংকেতে মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা থাকে। যেমন কার্বনের সংখ্যা এখানে 6টা পরমাণু, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 6। আর স্থূল সংকেতে মৌলের পরমাণু কি থাকে? অনুপাত। বুঝতে পারছো? এটা হলো মূল পার্থক্য। আমি আবারও বলি, আণবিক সংকেতে মৌলের যে মৌলগুলি আছে, মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা জানা থাকে। যেমন কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 6টা, এটা হচ্ছে বেনজিন। আর স্থূল সংকেতে যে মৌলগুলি আছে এদের পরমাণুর অনুপাত জানা থাকে। দেখো না, 1:1 এর অনুপাত। এই ঠিক একইভাবে তোমার গ্লুকোজ যে আমরা পড়লাম, গ্লুকোজের আণবিক সংকেত কি ছিল? C6H12O6 ছিল গ্লুকোজের আণবিক সংকেত এটা, ঠিক আছে। তাহলে আণবিক সংকেত থেকে আমরা কি জানলাম? কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 12টা, অক্সিজেন পরমাণু 6টা, এটা আণবিক সংকেত। আর এটা স্থূল সংকেত আমরা কি পেলাম? CH2O।
এটা পেলাম আমরা গ্লুকোজের স্থূল সংকেত। এখানে কিন্তু আমরা প্রকৃত সংখ্যা জানি না, পরমাণু অনুপাতটা শুধু জানি। আমরা এটা স্থূল সংকেত, এখানে আমরা জানছি পরমাণুর অনুপাত। কার্বনের পরমাণু কত ছিল? 1, হাইড্রোজেন ছিল 2, অক্সিজেন ছিল 1। এগুলি হচ্ছে অনুপাত। তাহলে স্থূল সংকেতে আমরা পরমাণুর অনুপাত জানি, আর আণবিক সংকেতে পরমাণুর প্রকৃত সংখ্যা জানি, কোন পরমাণু কয়টা। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন আমরা গাণিতিক সমস্যা করব। এইগুলি কিন্তু সবার মনোযোগ দিয়ে বুঝতে হবে। অনেক অঙ্ক আছে এরকম বইয়ে, তোমার আমি সবগুলি অঙ্ক করাবো না। সবগুলি অঙ্ক কিন্তু একই রকম, একই ধাঁচের, একই নিয়মের। কাজে মনোযোগ সহকারে বুঝতে হবে, এবং বাকি যে অঙ্কগুলি আছে নিজেরা করতে হবে। আমি যে অঙ্কটা বোর্ডে লিখলাম এটা কিন্তু তোমার বইয়ে নাই, এটা তোমার বইয়ে নাই। এটা কিন্তু সৃজনশীল অঙ্ক এটা আসে পরীক্ষায়। এটা আগের পুরানো বই ছিল, এবং এটা বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা প্রায় আসে। কথা বুঝছো? আর বইয়ের অঙ্কগুলি নিজেরাই পারবেন। মনোযোগ দাও সবাই। দেখো কি বলছে, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। যেমন এখানে একটি যৌগে বলছে কার্বন 40%, তো এটা কি শতকরা পরিমাণ না? 40%টা। হাইড্রোজেন কত? 6.67%, এবং অক্সিজেন 53.33%। তাহলে তিনটে মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এবং সবগুলিরই শতকরা পরিমাণ দেওয়া আছে। এই জন্য এটা টপিকসটা কি, যে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অঙ্কে যেহেতু একই রকম লেখা, একই রকমের, একই ধরনের, কাজে সবাই একটু মনোযোগ দিতে হবে এবং এটা মনে রাখতে হবে। তাহলে দেখো প্রথম কিভাবে লিখবা, লেখো সবাই। মৌলসমূহের শতকরা পরিমাণকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এই লেখাগুলি মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই লেখা। আরেকটা জিনিস খেয়াল করো সবাই, এখানে বইয়ে এটাকে পারমাণবিক সংখ্যা লিখছে, বইয়ে কিন্তু ভুল করছে। কথা বুঝছো? এটা পারমাণবিক কি হবে? ভর, সংখ্যা হবে না। বইয়ে আছে পারমাণবিক সংখ্যা, এটা ভুল, এটা পারমাণবিক ভর হবে। বই ঠিক করবা। তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে এখন কার্বন লেখো। কার্বন ইকুয়াল টু কত আছে? কার্বনের শতকরা পরিমাণ কত? 40। কার্বনের পারমাণবিক ভর কত? 12। 12 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? আচ্ছা, আমি পাশাপাশি লিখি, তোমরা নিজে নিজে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। কথা বুঝছো? আচ্ছা, এটা যদি 40কে আমি 12 দিয়ে ভাগ করি, এটা তোমার হয় 3.33, 3.33 হয় এটা। আচ্ছা, তারপরে হাইড্রোজেন কত আছে বলো? 6.67, ভাগ করবে 1 দিয়া। কেন? কার্বনের হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। আর তারপর অক্সিজেন দেখো সমান, অক্সিজেনের পরিমাণ কত? 53.33, ভাগ করবে কত দিয়া? 16 দিয়া। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। প্রত্যেকটা মোলের শতকরা পরিমাণকে এদের নিজ যার যত ভর তত দিয়ে ভাগ করবা, সোজা কথা। তো এটা অক্সিজেন তো 16 পারমাণবিক ভর, এটা ভাগ করলে তোমার হবে তাও 3.33। এই তাহলে এই অংশটা প্রথম মুখস্থ রাখো সবাই। তারপরের অংশ আমি এখানে লিখতেছি। এবার দেখো প্রাপ্ত ভাগফল সমূহকে এদের মধ্যস্থিত সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করে পাই। কি বলছি? আবার ভাগ করতে হবে। এই যে প্রাপ্ত ভাগফল তিনটা, 1টা 2টা 3টা, এদেরকে আবার ভাগ করবা। প্রাপ্ত ভাগফলগুলিকে আবার ভাগ করবা কি দিয়া? সর্বনিম্ন সংখ্যা দ্বারা। তাহলে এই 3টা সংখ্যার মধ্যে সর্বনিম্ন কোনটা?
এইটা সর্বনিম্ন, যদিও এটা একই জিনিস একই রকম, তাহলে এটাই সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে কার্বন কত হবে বলো, কার্বন কত হবে বলো, কার্বনের পরিমাণ কি ছিল 3.33, 3.33 ভাগ করবা 3.33 দ্বারা, ভাগ করে এটাও 1 হবে। ঠিক আছে, হাইড্রোজেন লেখো, হাইড্রোজেন কত ছিল 6.67, 6.67 এটাও ভাগ করবা 3.33 দ্বারা, এটা 2.008 হয়, এরকম হয়। কথা বুঝছো? এই ভাগফলগুলিকে ভাগ করবা সর্বনিম্ন সংখ্যা এই 3.3 দ্বারা। তো এখানে নিয়ম হচ্ছে শোনো, এই দ্বিতীয় ভাগগুলির, প্রথম ভাগ তো শেষ, দ্বিতীয় ভাগে আসা পূর্ণ সংখ্যা নিতে হয়। পূর্ণ সংখ্যা নিতে গেলে 2.008 এটা পরমাণু সংখ্যা, এটা তো এটা তো মনে করো অ্যাপ্রক্সিমেট, এটা 2 লেখো সবাই, এই 0.008টাকে আমরা নেগলেক্ট করবো, বাদ দিয়ে দিব, এটা নগণ্য। এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে, এই জন্য 0.008কে বাদ দিয়ে দেওয়া যায়, বাদ দিলে হবে এটা 2 হবে, পূর্ণ সংখ্যা নিবে। কথা বুঝছো? আচ্ছা, আবার অক্সিজেন কত বলো, অক্সিজেন কত 3.33 ডিভাইড বাই 3.33, এটাও তোমার ভাগ করলে হবে 1। সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এখন এই যে ভাগটা করলাম, তাহলে এই যে দ্বিতীয় ভাগগুলির মধ্যে আমি এগুলি, এই যে ভাগ করার পর যে সংখ্যাটা পেলাম, এগুলি হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে কার্বন পরমাণু কটা, একটা। হাইড্রোজেন পরমাণু কটা, দুইটা। অক্সিজেন পরমাণু কটা, একটা। কথা বুঝছো? দ্বিতীয় ভাগে পূর্ণ সংখ্যা নিবে, দ্বিতীয় ভাগটা আমি দেশা। প্রথম ভাগে তুমি দশমিকের পর 2 গণ নাও, কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় ভাগগুলো দেশে পূর্ণ সংখ্যা নিতে হবে। এই জন্য 2.008কে আমি অ্যাপ্রক্সিমেট 2 জানি, 2 এর কাছাকাছি এটা নিবে। তাহলে এখন এই ভাগগুলি হচ্ছে তোমার পরমাণু সংখ্যা। তা আমরা কি জানি, স্থূল সংকেতের কথা আমি বলছি, স্থূল সংকেত কি, যে পরমাণু সংখ্যার অনুপাতটা হচ্ছে স্থূল সংকেত, তাই তো? তো এখন লিখবো আমি, সুতরাং দেখো, সুতরাং যৌগটিতে লেখো, অতএব অতএব যৌগটিতে সুতরাং লেখো, যৌগটিতে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু অনুপাত কত? কার্বনের পরমাণু কটা, এই যে একটা 1, অনুপাত হাইড্রোজেনের পরমাণু কটা, 2টা 2, অনুপাত অক্সিজেনের পরমাণু একটা। এটা হলো দ্বিতীয় ভাগে যে রেজাল্টটা, এটা কি হয়, এটা পরমাণু সংখ্যা বোঝায়, তাহলে এটা পরমাণু অনুপাত। তো যদি পরমাণু অনুপাত জানা থাকে, তাহলে আমরা তো স্থূল সংকেত ইজি বের করতে পারি, ঠিক আছে না? সুতরাং যৌগটি স্থূল সংকেত, সুতরাং যৌগটি স্থূল সংকেত, কি হবে কও, স্থূল সংকেত সি। কার্বন কত, 1, C1, হাইড্রোজেন কত, 2, H2, অক্সিজেন কত, 1, O1। তার মানে কি CH2O, 1 গুলি লেখার প্রয়োজন নেই। তাহলে এইটাই আমার রেজাল্ট। সুতরাং যৌগটির স্থূল সংকেত বের করো, অতএব যৌগটির স্থূল সংকেত হবে CH2O। বুঝতে পারছো? সবাই বুঝছো এটা? আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী, দেখো এই অঙ্কটা একটু আমরা পরবর্তী অঙ্কে যাবো এবার। এখন দেখো সবাই, এখন এবার তোমরা লেখো, সবাই লেখো আবার, যে একটি যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, অক্সিজেন 53.33% যৌগটির স্থূল সংকেত বের করো। এই অঙ্কটা, এই অঙ্কের উত্তর আমরা কি পাইলাম, CH2O। এখন বলবে যৌগটির, লেখো, যৌগটির আণবিক ভর, 180 হলে, পরবর্তী অঙ্কে আমরা আসছি। কথা বুঝছো? স্থূল সংকেত নির্ণয় করো, এই অঙ্ক তো আমরা করে ফেললাম। এখন প্রশ্নটা কিভাবে আসতে পারে, এখন এই প্রশ্নটা পরে দিবে যে যৌগটির আণবিক ভর 180 হলে আণবিক সংকেত কি, আণবিক
সংকেত কি? আমার এখন প্রশ্ন হচ্ছে এটা আণবিক সংকেতটা বের করতে হবে। কথা বুঝছো? আমাকে আণবিক সংকেত বের করতে হবে। তাইলে এই অঙ্কের জন্য আমি কি করব দেখো। তাহলে আমি যে অঙ্কটা স্থূল সংকেত বের করলাম এই পর্যন্ত এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত করতে হবে। একদম শুরু থেকে এই পর্যন্ত তোমাকে করতে হবে, আগের অঙ্কটা করতে হবে। তারপরে কিভাবে করব পরের অংশ। আণবিক সংকেত হচ্ছে আমরা জানি স্থূল সংকেতের সরল গুণিতক। কি বলছি? আণবিক সংকেত স্থূল সংকেতের সরল গুণিতক। তাহলে একদম মনে করি এতটুকু করার পর, বুঝছো, এতটুকু করার পর দেখো মনে করি যৌগটির আণবিক সংকেত যেটা বের করছো স্থূল সংকেত, যেটা বের করছো এটা এম দিয়ে গুণ দিবে, ছোট হাতের এম। তার মানে কি? আণবিক সংকেত স্থূল সংকেতের গুণিতক, সরল গুণিতক। এই স্থূল সংকেতটাকে এম দিয়ে গুণ দিয়ে দিবে। এখন এম এর মানটা বের করতে হবে। এম এর মানটা বের করে এখানে বসে দিয়ে গুণ করে দিবা পরমাণুগুলিকে, তাইলে এটা হবে আণবিক সংকেত। তাহলে আমি কথাটা কি বলছি? যে আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের সরল গুণিতক। স্থূল সংকেত জানা থাকলে আণবিক সংকেতটা হবে এইটাকে এন দিয়ে গুণ দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, আণবিক সংকেতটা আণবিক ভরের সমান। অঙ্কে কিন্তু আণবিক ভর দেওয়া আছে। আণবিক ভর হচ্ছে 180, অঙ্কে দেওয়া আছে। আণবিক সংকেত আণবিক ভরের সমান। লেখো সুতরাং CH2O এত N ইকুয়াল টু 180 আণবিক ভরের সমান। কথা বুঝছো? আচ্ছা, তাইলে এখন এখানে কার্বন কত? 12 বসাও। এখানে কার্বন কি? পারমাণবিক ভর বসে 12, হাইড্রোজেন 2টার 2, অক্সিজেন 16 এত N ইকুয়াল টু 180। তাহলে যোগ করলে হবে 30N ইকুয়াল টু 180, N ইকুয়াল টু 6। আমি কি বলছি? এখানে কার্বনের ভর বসাবে 12 পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু কটা? 2টা আছে, তাহলে হবে 2 হবে। আর অক্সিজেনের কত? 16। এগুলি যোগ করতে হবে, গুণ না যোগ। তাহলে যোগ করলে 30N 180, N ইকুয়াল টু 6। বুঝতে পারছো? এখন N এর মান তো 6 পেলাম, তাহলে আণবিক সংখ্যাটা কি হবে? এখানে 6 বসাই দিবে N এর মান। এই N এর জায়গায় কত বসাবে? N এর পরিবর্তে আমরা কত বসাবো? 6। তাহলে সুতরাং দেখো, অতএব যৌগটির আণবিক সংকেত কি ছিল? CH2O N ছিল, এই N। এখন তুমি M এর মানটা বসাও। CH2O M এর মান হচ্ছে 6, এই N এর মান 6। বুঝতে পারছো? কত হয় বলো তো? C6 6 দিয়ে গুণ দিলে H12O6। তাহলে এটার নাম কি? এটার নাম গ্লুকোজ। ঠিক আছে না? এই যৌগটা হচ্ছে কি? গ্লুকোজ। তাহলে এখন যৌগটি আণবিক সংকেত আমি বের করলাম। তাহলে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করা যায়, উপরন্তু এটা আণবিক সংকেত বের করা যায়। তাহলে আণবিক সংকেত বের করতে হলে আমাকে কিন্তু আগে স্থূল সংকেত অবশ্যই বের করতে হবে। তাহলে এই জন্য আমি স্থূল সংকেত বের করলাম। প্রথম অঙ্কটা যেটা করলাম, কি পেলাম? স্থূল সংকেত পেলাম CH2O, এটা পেলাম স্থূল সংকেত। তাহলে আণবিক সংকেত কি হয়? স্থূল সংকেতের সরল গুণিতক, এটাকে N দিয়ে গুণ দিয়ে দিলাম। আর আণবিক সংকেত আণবিক ভরের সমান। আণবিক ভর হচ্ছে 180। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে N বের করবা, N এর মানটা বের করবা। N বের করলে এখানে N এর মান বসিয়ে দিবে। আবার আণবিক সংকেতে N এর মান বসিয়ে দাও, বসাইলে তাহলে হবে C6H12O6, যেগুলো হচ্ছে গ্লুকোজ। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, শোনো আমি বলি, এই অঙ্কগুলি বই অনেকগুলি অঙ্ক আছে, হ্যাঁ, সবগুলো অঙ্কের একই নিয়ম। আর তোমাকে কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যেমন প্রথম ভাগটা কি বলো তো দেখি? প্রথম ভাগটা হচ্ছে মৌলসমূহের শতকরা পরিমাণকে
তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। তারপরে ভাগ কি, যে প্রাপ্ত ভাগফলগুলিকে এদের মধ্যস্থিত সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করবা, দুইবার ভাগ করতে হবে। তারপরে এই দ্বিতীয় ভাগে যে রেজাল্টটা পাইবা এটা হচ্ছে পরমাণুর অনুপাত, মৌলগুলির পরমাণু অনুপাত। তো অনুপাত থেকে আমরা কি জানি, স্থূল সংকেত, তাহলে আমরা স্থূল সংকেত বের করে ফেললাম। এখন যদি আণবিক সংকেত বের করতে বলে তাহলে আণবিক ভর দিয়ে দিবে অঙ্কে তোমাকে। স্থূল সংকেত যেটা পাইবা ওইটাকে এন দিয়ে গুণ দিয়ে দিলেই হবে, এটা আণবিক সংকেত, কারণ আণবিক সংকেত স্থূল সংকেতের সরল গুণিত। তো এখন তুমি এনের মান বের করে এখানে বসাইলেই আমরা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এখন যে অঙ্কটা খেয়াল করো সবাই, বোর্ডে দেখাও। একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে নাইট্রোজেন 36.8% আর অক্সিজেন হচ্ছে 63.2%। তাহলে এখানে কিন্তু যৌগটায় দুইটাই মৌল, আর কোনো মৌল আছে কি না? আর কোনো মৌল নাই। কীভাবে বুঝবো আর কোনো মৌল নাই? কারণ 36.8 আর 63.2 যোগ করলে কিন্তু 100 হয়ে যায়। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 100 হয়ে যায়, তাহলে আর কোনো মৌল নাই, বোঝা গেল কথা বুঝছো? তাহলে যৌগটায় মৌল কয়টা আছে? দুইটা। কি কি? নাইট্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, এখন যৌগটির বাষ্প ঘনত্ব দিচ্ছে 38। এখন বলছে আণবিক সংকেত নির্ণয় করো। তো আণবিক সংকেত নির্ণয় করতে হলে আমি তো প্রথমেই বললাম আগে আমাকে স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত নির্ণয় করতে হলে যদিও অঙ্কটা স্থূল সংকেত বের করতে বলে নাই, কিন্তু তোমাকে স্থূল সংকেত অবশ্যই বের করতে হবে, তারপরে বের করবা আণবিক সংকেত। বুঝতে পারছো? আচ্ছা, তো প্রথম লিখবা যৌগটি শতকরা সংযুক্তি হচ্ছে, নাইট্রোজেন লিখবা, অক্সিজেন লিখবা, দেওয়া আছে যেটা। ঠিক আছে, তাহলে এখন মুখস্থ হয়েছে সবার কি, মৌলসমূহের শতকরা পরিমাণকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এটা কি মুখস্থ হয়েছে সবার? কি, মৌলসমূহ শতকরা পরিমাণকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 36.8, এটাকে ভাগ করবো কত দিয়া? 14। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, ভাগ করলে হবে 2.63। অক্সিজেন আসো, পরিমাণ কত? 63.2, ভাগ করবো কত দিয়ে? 16 দিয়া, তাহলে এটা হবে 3.94। তো এখন কি দ্বিতীয় ভাগটা কি, যে প্রাপ্ত ভাগফলগুলিকে এদের মধ্যস্থিত সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো প্রাপ্ত ভাগফল সমূহকে এদের মধ্যস্থিত সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করে পাই। এইগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে, সব অঙ্কে একই লেখা, সব অঙ্কে এরকম লেখা। তাহলে সর্বনিম্ন কোনটা? এই দুইটার মধ্যে এইটাই ছোট, তাহলে এটা দিয়ে ভাগ করবা। তো নাইট্রোজেন কত হবে বলো? 2.63 ভাগ 2.63, নাইট্রোজেন হবে 1। বুঝতে পারছো? নাইট্রোজেনটা কত হবে? 1। আসো এবার অক্সিজেন আসো, অক্সিজেন কত? 3.94 ডিভাইড বাই 2.63, এইটা ভাগ করলে হবে তোমার 1.5। শোনো, আমি কিন্তু বলছিলাম যে দ্বিতীয় ভাগগুলির মধ্যে আসা পূর্ণ সংখ্যা নেবে, কিন্তু দেখো প্রথমটা পূর্ণ সংখ্যা আছে, কিন্তু পরের ভাগটাতে 1.5 হয়। 1.5 তো পূর্ণ সংখ্যা না, কিন্তু এটাকে তুমি 2 লিখতে পারতো না, এটাকে আবার 1 লেখো জানা, তাহলে 1.5ই রাখতে হবে। কথা বলছো? 1.5 কি কেউ 2 লিখতে পারবা? আবার এটা তো 1 তো লেখা জানা, তাহলে এটা 1.5 রাখতে হবে তোমাকে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা এখন পরিণত করতে হবে। তাহলে এইবার লেখো সবাই, এইবার কি হবে কথাটা? এতটুকু করার পর এখন আমি তো আগেই বললাম যে এগুলিকে দ্বিতীয় ভাগে আসা, দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগের রেজাল্টটা হচ্ছে পরমাণুর অনুপাত। এই যে রেজাল্টটা পাইলাম 1 আর 1.5, এগুলি হচ্ছে পরমাণুর অনুপাত। তো পরমাণু কি ভগ্নাংশ হয়? হয় না।
তাহলে আমাকে এগুলি পূর্ণ সংখ্যা করতে হবে। তো লেখো ডাল্টনের পরমাণুবাদ অনুসারে, ডাল্টনের, বিজ্ঞানী ডাল্টনের নাম শুনছো সবাই? ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পরমাণু ভগ্নাংশ, পরমাণু দেখো ভগ্নাংশ হতে পারে না, তো এগুলিকে পূর্ণ করতে হবে। তাহলে কি করতে হবে? সুতরাং উভয় সংখ্যাকে 2 দ্বারা গুণ করে পাই। সুতরাং উভয় সংখ্যাকে 2 দ্বারা গুণ করে পাই। আমি কি বলছি? যদি আমি 2 দ্বারা গুণ করি, এটা 2 এ কি 2 হবে, এটা হবে 1.5 × 2 3 হয়ে দেব। অর্থাৎ এটাকে তুমি দশমিকটা বা ভগ্নাংশ এটাকে মানে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য 2 দ্বারা গুণ করবা। 3 দ্বারা গুণ করলে কি হতো বলো তো? 3 দ্বারা 3 হইতো, এটা কিন্তু আবার 4.5 হইতো, সেই তো ভগ্নাংশ থাকতো আমার। কাজে 3 দ্বারা গুণ করলে হবে না, 4 দ্বারা গুণ করলে হবে, কিন্তু বড় সংখ্যা দিয়ে গুণ করবো না। আমি যত সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে গুণ দিলেই এগুলি পূর্ণ সংখ্যা হয় ওইটাই করতে হবে, সর্বনিম্ন। কথা বুঝছো? তো নাইট্রোজেন কত হবে লেখো। নাইট্রোজেন কত কও? নাইট্রোজেন তো 1 না, তাহলে 1 পূরণ 2, 2 একে 2। অক্সিজেন কত আছে বলো? অক্সিজেন আছে 1.5, তাহলে 1.5 × 2, অক্সিজেন হবে 3। বুঝতে পারছো? এই অক্সিজেন 3। এই তাহলে এটা পূর্ণ সংখ্যা হলো, এটা পূর্ণ সংখ্যা হলো। তাহলে এখন আমরা এই যে আমি বললাম যে এই ভাগগুলি দ্বারা কি বোঝায়? পরমাণু অনুপাত। আমি যদি পরমাণু অনুপাত জানি 2 আর 3, তাহলে এটা দ্বারা কি সংকেত বের করা যায়? স্থূল সংকেত। ঠিক আছে না? তাহলে আমি স্থূল সংকেত পেয়ে যাব। তো আমি লিখবো, সুতরাং দেখো যৌগটির স্থূল সংকেত, দেখো সুতরাং অতএব আমি স্থূল সংকেত পেয়ে গেলাম। এগুলি হচ্ছে পরমাণুর অনুপাত। তাহলে সুতরাং যৌগটির স্থূল সংকেত কত? নাইট্রোজেন কত? 2টা, তাহলে N2O3। এটা হলো স্থূল সংকেত। ঠিক আছে? এটা তুমি ইচ্ছা করলে এখানে একটা লাইন লিখতে পারো, যৌগটিতে বলতে পারো অনুপাত, যৌগটিতে এখানে লিখতে পারো, যৌগটিতে, এখানে যৌগটিতে উপরে লিখতে পারো ইচ্ছা করলে, যৌগটিতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরমাণুর অনুপাত, এই কথাটা লিখতে পারো সবাই। অনুপাত কত? 2:3। নাইট্রোজেন 2 আর অক্সিজেন হচ্ছে 3, এই কথাটা লিখবা। সুতরাং যৌগটিতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরমাণু অনুপাত 2:3। তাহলে অনুপাত যদি জানা থাকে তাহলে এটা কি হয়? স্থূল সংকেত। তাহলে যৌগটির স্থূল সংকেত হবে N2O3। ঠিক আছে? তো এখন স্থূল সংকেত থেকে আনুষঙ্গিক বের করে দেয় না? কি মনে করি যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত কি বলছি বলো তো? আণবিক সংকেত কি? স্থূল সংকেতের, এটা স্থূল সংকেতের সরল গুণিতক, m দিয়ে গুণ দিবে। এই মনে আছে? আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের সরল গুণিতক, তাহলে এটাকে m দিয়ে গুণ দিয়ে দিবে। এখন আমি আবারও বলছি আরেকটা জিনিস, আণবিক সংকেত জানতে গেলে আণবিক ভর লাগে, কিন্তু এখানে দেওয়া আছে বাষ্প ঘনত্ব, ভর নাই। এটা আছে বাষ্প ঘনত্ব, আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। বুঝতে পারছো? তো লেখো আণবিক ভর, সবাই লেখো এটা আণবিক ভর, কিন্তু এটা ডাইরেক্ট দেওয়া নাই, এটা ইনডাইরেক্ট বা উজ্জ্ব আছে। আণবিক ভর কি? 2 × বাষ্প ঘনত্ব, মনে রাখবে এটা। তাহলে কত হবে? 2 × 38 বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কত? 76।
তাহলে আণবিক ভর আমি পেয়ে গেলাম। আমি বলছি যে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক ভর লাগে, অঙ্কে আণবিক ভর নাই, কিন্তু আমি আণবিক ভর বের করতে পারছি। তাহলে এখন কি আণবিক সংকেতটা কার সমান? আণবিক ভরের সমান। সুতরাং দেখো N2O3 এই আণবিক সংকেত, এটা কার সমান? আণবিক ভর 76। এখন নাইট্রোজেনের মান জানি কত? নাইট্রোজেন হচ্ছে 14 পূরণ 2, নাইট্রোজেন দুইটা আছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 পূরণ 2 যোগ অক্সিজেনের কিন্তু 16, তাহলে 16 পূরণ 3, তিনটে অক্সিজেন আছে, তাহলে এত n ইকুয়াল টু 76। এখন 28 যোগ 3 = 48, এত n ইকুয়াল টু 76, এটা যোগ করলে 76 হয়। 76n ইকুয়াল টু 76, n ইকুয়াল টু 1, n এর মান হচ্ছে 1। তাহলে এখন আণবিক সংকেত কি পাইছি আমি? এই দেখো আণবিক সংকেত N2O3n, N2O3n, n এর মান কত? 1। তাহলে এখানে 1 বয় দিবা, তাহলে এটা তো হবে। তাহলে দেখো, সুতরাং যৌগটির আণবিক সংকেত N2O3n এরকম ছিল আণবিক সংকেতটা। তাহলে কত হয়? N2O3n এর মান কত? 1। n এর মান হচ্ছে 1, এই যে n এর মান 1, তাহলে কি হবে? N2O3 হবে, 1 দিয়ে গুণ করলে। তাহলে আণবিক সংকেত যা, এটা স্থূল সংকেত তা। স্থূল সংকেত কি পাইলাম দেখো তো? স্থূল সংকেত পেলাম যৌগটায় N2O3, যৌগটি স্থূল সংকেত যা, আণবিক সংকেতও তাই। এরকম হয়, আণবিক সংকেত এবং স্থূল সংকেতের সমান হয়। ঠিক আছে? এই যৌগটার নাম কি? নাইট্রোজেন পরমাণু কটা? 2টা। অক্সিজেন পরমাণু কটা? 3টা। এর নাম হচ্ছে ডাই নাইট্রোজেন। নাইট্রোজেন 2টা তো, ডাই নাইট্রোজেন। অক্সিজেন 3টা, ট্রাই অক্সাইড। ট্রাই মানে 3, এর নাম হচ্ছে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। ট্রাই মানে 3, ডাই মানে 2। কথা বুঝছো? তো এরকম করে বইয়ে যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক নিজেরা পারবা, সবগুলো অঙ্ক পারার কথা, কোনো অঙ্ক না পারার কথা না। আমি যে 2টা অঙ্ক করলাম, এই অঙ্কগুলি কিন্তু বোর্ড পরীক্ষা আসতো বিগত দিনে। কথা বুঝছো? তোমাদের বইয়ে নেই, আর বইয়ের অঙ্ক যা আছে সব নিজেরা পারবা। হ্যাঁ, তারপরে আমি এখন পরবর্তী অংশে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, দেখো।